আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মুজদালিফায় রাত যাপন করে মিনায় হাজিরা, হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার, সময় মতো হাসপাতালে না আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। এবং নেপালের বিপক্ষে ম্যাচে নামার আগে অনুশীলনে টাইগারদের ব্যস্ত সময়, এই ম্যাচ জিতেই সুপার 8 নিশ্চিত করতে চায় সাকিব রিয়াদরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা মিনায় গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছেন। অনেকেই মিনার পথে রয়েছেন। মুজদালিফায় আসার আগে শনিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরাফাত ময়দানের খতিব। চকর মালিথার রিপোর্ট। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শনিবার এভাবেই নিজেকে সমর্পণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইহজগতের সকল চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দীর্ঘ ও 2 মাইল প্রশস্ত আরাফাতের প্রান্তরে ছিলেন শনিবার দিনভর। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন আরাফাত ময়দানের এবছরের খতিব। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছেছেন পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরের মুজদালিফায়। আত্মোপলব্ধির এই জায়গায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানের উদ্দেশ্যে ছোড়ার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা। ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে রওনা। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় বেড়েছে ঘরমুখ মানুষের। শেষ মুহূর্তের ঈদে যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনালে আছেন সোমা ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, ঈদের আগের দিনের বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং বাস ভাড়া সহ সার্বিক বিষয়ে যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ মৃত্তিকা আপনাকে। সকালবেলা আমরা গাবতলী বাস টার্মিনালে ছিলাম, সেখানে কিন্তু দেখেছি যেহেতু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের গাড়িগুলো যায় সেখানে কিন্তু যাত্রীদের চাপ অনেকটা কম ছিল বলছেন বাসের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা। কিন্তু এই মুহূর্তে আছে আমি মহাখালী বাস টার্মিনালে, এখানে কিন্তু মোটামুটি যাত্রীদের ভিড়টা বেশ বেশি আছে। এবং যদি বলেন ভাড়ার কথাটা তাহলে বলবো যেগুলো সিটিং সার্ভিস সেখানে কিন্তু চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে, ওখানে কিন্তু ভাড়ার হেরফের নেই। কিন্তু যেগুলো লোকাল হিসাবে যাচ্ছে সেখানে কিন্তু যাত্রীদের কম বেশি অভিযোগ আছে যে ভাড়াটা কিন্তু যা নির্দিষ্ট সে তার থেকে প্রায় 50-60 টাকা বেশি নেওয়া হচ্ছে। আর যদি বলি যে বাসগুলো, তবে যারা বাসের ড্রাইভার সাহেব আছেন তারা কিন্তু বলছেন এবং আমরা নিজেরাও দেখেছি যে অন্যান্য বারের মতো কিন্তু এবার একদম বাসগুলো ফুল যাচ্ছে না, উপচে পড়া প্যাসেঞ্জারের ভিড়টা নেই। সেখানে কিন্তু অর্ধেক প্যাসেঞ্জার নিয়েই কিন্তু বাসগুলোকে বিভিন্ন রুটের দিকে চলে যেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ময়মনসিংহ অঞ্চলের মানুষেরই যে যাতায়াত বেশি এই মহাখালী টার্মিনাল থেকে। যদি উত্তরবঙ্গেরও কিছু লোকজন যাবে কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ একটা লাইন আছে। আর যেটা দেখছেন যে যারা সিটিং সার্ভিস, আমি বারবারই বলছি, তারা কিন্তু নির্দিষ্ট ভাড়ায় নিচ্ছে, সেখানে কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই। আমি একটু কয়েকজন প্যাসেঞ্জারের সাথে খুব সংক্ষেপে কথা বলতে চাই। বাড়ি ফিরছেন তো ঈদের জন্য, কোথায় যাবেন আপনি? ময়মনসিংহ। আচ্ছা, কার কাছে যাচ্ছেন ঈদে? বাড়িতে কে আছে? মা আছে, বাবা আছে।
মায়ের জন্য শাড়ি কিনেছেন? জি অবশ্যই কিনছি। কি রঙের? লাল রঙের কিনছি। লাল রঙের শাড়ি? কেন লাল কেন? লাল রংটা আমার একটু পছন্দ আর কি। আপনি কি করেন? আমি এমব্রয়ডারিতে ডিজাইনার হিসেবে জব করি। কোরবানি কিনেছেন? না কোরবানি দিচ্ছি না। কেন? এমনিতেই দিচ্ছি না, এবার আর কি আর্থিক সংকটের মধ্যে আছে এরকম। আর বাস ভাড়া ঠিক আছে না বেশি নিচ্ছে? এনা সার্ভিসে ঠিক আছে। আচ্ছা একটু আপনার কাছে যে আপনার বাড়ি কই যাওয়ার জন্য দাঁড়ায় আছে? ময়মনসিংহ। ভাড়া ঠিক আছে? হ্যাঁ এনার ভাড়া ঠিক আছে। তো বাড়িতে আর কে আছে, কার কাছে যাচ্ছেন? মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে। মার কাছেই তো যাওয়ার বেশি টান। হ্যাঁ। মার জন্য কি কিনছেন? মার জন্য আমি কিনি না, আগে টাকা পাঠা দেওয়া হয়েছে, বাইরে কিনবে আর কি। কোরবানি কিনছেন? না কোরবানি দেওয়ার মতো ওরকম পরিস্থিতি নাই। কতবার দিছিলেন? না কখনো দেই নাই। তাহলে কোরবানি ঈদে কি হবে? যাই হোক অন্য লোকজন আছে, আত্মীয় স্বজন। আনন্দটাই আসে। এইটা সবচেয়ে বড় কথা, মার কাছে যাচ্ছে, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, নিরাপদে যান ভাই। সবচেয়ে বড় কথা মৃত্তিকা দেখছেন তো যে ঈদের আগের দিন মানুষ বাড়ি যাচ্ছে। বাড়ি কার কাছে যাচ্ছে? সবাই বলছে মায়ের কাছে যাচ্ছে। মায়ের কাছে যাওয়ার যে ওই যে নারীর টানে বাড়ি ফিরে যাওয়া, সেটাই হচ্ছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষগুলোর সবচেয়ে বড় আনন্দের। সবাই যে কোরবানি দিতে পারবে, কোরবানিকে উদ্দেশ্য করে যাচ্ছে দেবার জন্য তা না। সবার একটাই উদ্দেশ্য, প্রিয়জনের কাছে যাচ্ছে। আর সবার প্রিয়জন তার মা, তার মার কাছে যাচ্ছে। মৃত্তিকা, এই ছিল মহাখালী বাস স্টেশন থেকে সর্বশেষ তথ্য। অন্য কোনো বাস স্টেশনে আমরা যাব, দেখাবো সেখানকার ভিড় এবং ছবিটা এবং কোনো অভিযোগ আছে কিনা। ধন্যবাদ সোমা। সকাল থেকে রেল স্টেশনে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। ঈদ যাত্রার শেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন মাসরুর শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, ট্রেনের শিডিউল নিয়ে কোনো অভিযোগ কি আছে কিনা, যাত্রীরা কি বলছেন? হ্যাঁ, শিডিউল নিয়ে মৃত্তিকা খুব বেশি অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনিনি। সকাল থেকে যেসব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আমরা সকালের ধূমকেতু, সোনার বাংলা, আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি হলো রংপুর এক্সপ্রেস। এটি 9টা 15 মিনিটে ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে শেষ মুহূর্তে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে যে ঈদমুখী মানুষের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কাছে তারা হার মানে। ছাদে করে কিছু মানুষ যায়, এদেরকে আসলে ঠেকানো যায় না কোনোভাবেই। কারণ ঈদে বাড়ি যাওয়ার যে আনন্দ, সে আনন্দ থেকে বা বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করার যে আনন্দ, সে আনন্দ থেকে তারা নিজেকে বঞ্চিত করতে চায় না। ফলে ট্রেন স্টেশন বা ট্রেন কর্তৃপক্ষ এক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখান যে ঠিক আছে, মানুষ যেভাবে হোক মানুষ বাড়িতে যাতে যান। এই কারণে তারা ছাদের এইসব মানুষদের তারা নামানোর চেষ্টা খুব বেশি করেন না। যদিও ছাদে যাওয়ার নিষেধ এবং ছাদে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়। আমার সাথে একজন ছোট বন্ধু আছেন। আচ্ছা, তুমি কোথায় যাবে? আমি সিরাজগঞ্জ যাবো। সিরাজগঞ্জ যাবে? কোন ট্রেন জানো তোমার? ট্রেন কোনটা তুমি জানো না? জানি। কোন ট্রেন? একতা করে যাবে। হ্যাঁ, এরকম অনেকে আছেন, আমাদের পিচ্ছি বন্ধুরা আছেন যারা ট্রেনে করে যাবেন। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এবার ট্রেনের ব্যবস্থাপনার কারণে আমরা কমলাপুর স্টেশনে অনেক বেশি মানুষের ভিড় দেখতে পাচ্ছি না। আজকে শেষ দিন হলেও এবং এই সময় সাধারণত অনেক ভিড় থাকে। তবে ট্রেনে যেহেতু একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকিট চেক করার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে, এই কারণে সাধারণত ট্রেনের এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি ভিড় নেই। এবং সাধারণত দুপুর পর্যন্ত এবং আজকে শেষ দিনে কিছুটা ভিড় যেটা হওয়ার কথা ততটুকু হচ্ছে। এবং সব কিছু সঠিকভাবেই টাইম মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে। ধন্যবাদ শাকিল। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম রয়েছে। সময় মতো হাসপাতালে না আসায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাসেল ভাইপারের মতো বিষধর সাপের বিস্তার ক্রমেই দেশের উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যাঞ্চল সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। ফলে আক্রান্তদের চিকিৎসায় বছরে প্রায় 30,000 অ্যান্টিভেনম প্রয়োজন হয়। 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের প্রকোপ বেড়ে যায়। তখন এক জার্মান বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই অঞ্চলে রাসেল ভাইপারের প্রকৃত অবস্থা যাচাইয়ে পর্যবেক্ষণ চালানো হয়। তখনই দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই পর্যবেক্ষক। প্রথম দিকে এটা রাজশাহী এবং ওই বরেন্দ্র অঞ্চলগুলোতেই ছিল। পরবর্তীতে যখন আমাদের কয়েকটা বছর থেকে আমরা অত্যধিক গরম অথবা ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি, উত্তপ্ত বেড়ে যাওয়ার কারণে এবং বন্যার পানি কিছু চলে আসার কারণে
আমরা দেখেছি যে এই সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে। ফরিদপুর থেকে বেশ কিছু কেস আমাদের কাছে পরবর্তী সময় রিপোর্ট হয়, পটুয়াখালী থেকে কিছু কেস আমাদের রিপোর্ট হয়, সর্বশেষে আমরা চাঁদপুরও দেখতে পেয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে এখনকার সময় হয়তো দোহার অথবা অন্য কোনো জায়গাতেও এখনকার কেউ কেউ হয়তো রাসেল ভাইপার অথবা চন্দ্রবড়া সাপ চলে আসছে বলে আশঙ্কা প্রকাশ করছেন। আশঙ্কা সত্যি হয়ে পরবর্তী কয়েক বছর রাসেল ভাইপারের তৎপরতা ও আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিভেনম উৎপাদনের জন্য সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএল সহ দেশীয় ওষুধ উৎপাদনকারীদের কাছে চাহিদার কথা জানানো হয়। কিন্তু আমরা দেখেছি যত ওঝার কাছে যাচ্ছে এবং যত ডিলে হয়ে যাচ্ছে তত বেশি মৃত্যুর পরিমাণ বেশি হচ্ছে। বিশেষ করে রাসেল ভাইপার চন্দ্রবড়া সাপ ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এমন কোনো নজির আমরা কিন্তু গত কয়েক বছরে দেখতে পাইনি। এখন আমাদের প্রায় ধরেন 1 কেজির মতো ভ্যানম কালেকশন আছে বিভিন্ন স্নেকের। এখন এই যে ভ্যানমটা আমরা কালেক্ট করেছি, এই কালেকশন করাটা আমরা ডব্লিউএইচওতে পাঠিয়েছি যে এটা আমাদের কালেকশনটা ঠিক আছে কিনা, ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে হচ্ছে কিনা, যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হচ্ছে এটাকে নিউট্রালাইজ করতে পারে কিনা, এখন আমরা দিচ্ছি যেগুলো। আর সর্বশেষ যেটা আমাদের ইডিসিএলকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের বাংলাদেশে তারা অ্যান্টিভেনমের একটা প্রোডাকশন করার জন্য প্রকল্প হাতে নেন। রাসেল ভাইপারের বংশগতি ও বিষক্রিয়া নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ। চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার। কোনো এলাকায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পর্যবেক্ষণকারী দল জনসচেতনতা সৃষ্টির কাজ করে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপ ক্রিকেটে ডি গ্রুপে নেপালের সাথে শেষ ম্যাচটি খেলতে সোমবার ভোরে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ দল। 3 ম্যাচের 2টিতে জেতা বাংলাদেশের সুপার 8 রাউন্ডের টিকিট পাওয়া শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। বাংলাদেশ অন্তত 1 পয়েন্ট পেলেই সাউথ আফ্রিকার পর ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ 8-এ খেলবে। সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। দুর্দান্ত লড়াইয়ের পরও সাউথ আফ্রিকার কাছে 1 রানে হেরে নেপালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর অনেকটাই নিশ্চিত হয় ডি গ্রুপ থেকে সুপার 8-এর লাইন আপ। নেপালের সাথে 1 পয়েন্টই দেবে টাইগারদের সেরা 8-এর টিকিট। তারপরও নেপালিদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নিতে অনিচ্ছুক টিম টাইগার্স আর্নেস ভিলে শেষ প্রস্তুতি সেরেছে জোর কদমে। তবে এদিন বিশ্রামে ছিলেন সাকিব, তাসকিন, রিয়াদ ও লিটন দাসের মতো নির্ভরযোগ্য তারকা। নেপাল সাউথ আফ্রিকার ম্যাচ দেখিয়ে দিয়েছে আর্নেস ভেলের উইকেট স্পিনারদের আধিপত্যের সুযোগ দেবে। টাইগার টিম ম্যানেজমেন্ট সেই চিন্তা মাথায় রেখে একাদশের সাকিব, রিশাদের বাইরে আরও একজন স্পিনার বাড়ানোর চিন্তা করছে। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নেয় হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বোলাররা আছি আমরা চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে। নেপালের উজ্জীবিত পারফরমেন্সের প্রশংসা করতে কুণ্ঠা নেই টাইগার শিবিরে। নেপালকে মাঠে যথেষ্ট গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও কাটিয়ে তোলার তাগিদ আছে। অধিনায়কের ভূমিকায় নাজমুল হোসেন শান্ত প্রশংসিত হচ্ছেন। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট, ইন দ্য উইকেট, সব জায়গায়। সো খুব ভালো দিক একটা আমি বলবো। সাউথ আফ্রিকার সাথে অমন চোখ জোড়ানো পারফরমেন্সের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বেদনা নেপালি শিবিরকে বিমর্ষ করতে পারেনি, বরং বাংলাদেশের সাথে একটি জোরদার লড়াইয়ের প্রতিশ্রুতি হিমালয়ের কোলে বসবাসকারীদের। নেপাল ডেফিনেটলি হ্যাভ left their footprints with that game and to let the test nations know, the world cricket know that they belong. And I have a strong belief in this class of 2023, the players who have come together. I know the numbers don't match the professional numbers of batters of test teams or well-established teams, but I strongly believe that when you talk about something never change, this will go down as something will change forever for Nepal.
আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশ নেপালের এটা দ্বিতীয় মোকাবেলা। 2014-তে প্রথম মোকাবেলায় জয়ের হাসি হেসেছিল লাল সবুজ। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকার সুপার 8 রাউন্ড নিশ্চিত, অনেকটাই নিশ্চিত বাংলাদেশেরও। শেষ ম্যাচে নেপালের সাথে অন্তত একটি পয়েন্ট পেলেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে টিম টাইগার্স। এর ব্যত্যয় হলে নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কা হয়তো লড়াইয়ে ফিরতে পারে। তবে টাইগার ভক্তদের আশা, প্রিয় দল সেরা পারফর্ম করে শেষ ম্যাচে বড় জয় দিয়ে সুপার 8 রাউন্ডে উঠবে, আত্মবিশ্বাস অর্জন করবে শিরোপার পরের লড়াইয়ের জন্য। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, আর্নেস্টভেল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট। গাজা সিটির 3টি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি, তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। এদিকে হামাসের হামলায় দক্ষিণ গাজার রাফা শহরে একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় বন্দী 2 ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাসেম ব্রিগেড। ইতালিতে G7-এর শীর্ষ সম্মেলনে জাতিসংঘের ত্রাণ সংস্থাকে অবশ্যই গাজায় বিনা বাধায় কাজ করার অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন G7-এর নেতারা। এবারে নিচুল চাচা কৃষি সংবাদ। গাইবান্ধা ও নরসিংদীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সব হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। ক্রেতারা বলছেন এবার কোরবানির পশুর দাম বেশ চড়া। গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও নরসিংদী থেকে সুমন রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় কোরবানির পশুর চাহিদা 1,23,051টি। কৃষক ও খামারিরা মোট 1,45,380টি গরু লালন পালন করেছেন। এছাড়া অন্যান্য জেলা থেকেও এ অঞ্চলে গরু আনছেন ব্যবসায়ীরা। কৃষক, খামারি ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমজমাট কোরবানির হাটগুলো। খাদ্যের দাম বেশি, সব খাবারই গরু, সব খাবার দানাদার খাবারের দাম বেশি। 8টা, তার মধ্যে এখন 2টি আছে, আর 8টার মধ্যে 6টা বিক্রি করছে। অন্য বারের তুলনায় মানে হাটটা বেশ প্রশস্ত, ক্রেতা বিক্রেতার সবারই সুবিধা। দাম মনে করেন যে 1 লাখের উপরে ছাড়া নিচে কোনো কথাবার্তা নাই, দামটা নাগালের বাইরে অনেক বেশি। গরু ছাগলের হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। গাইবান্ধার 26টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে জেলা প্রশাসন এবং পুলিশের নজরদারি রয়েছে। নরসিংদীতে পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। ক্রেতাদের অভিযোগ এবার গরুর দাম বেশি। বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে গরুর দাম। মূল্য আছে, সে মূল্য দেয় না কাস্টমারে। আমি 135 চাই, এরা 90, 80 এরকম করে দাম তো 1,30,000 কইতেছে 1 লাখ। মানে কম মূল্যে আরো 2,000 আছে, আমরা দেখতে বেচবো। মানে বাজার ডিস্ট্রিক্ট বেতন লাগবে। একজনে মার্ডার করে পাইলে ডাঙর করে অনেক মনে করেন বুঝিতে আরো 20-30-50 জায়গা মোটামুটি সবার সাধ্যের মধ্যেই আছে। চাইতো তারা অনেকেই আস্তে আস্তে মূল্য যে যেরকম ভাবে নিতে পারে। তারাও দাম চাচ্ছে না, আমরাও বাড়তে পারতেছি না, এরকম পরিমাণে এরকম পরিবেশ আছে। সাধারণ মানুষ আসলে অনেক কষ্ট হয়ে থাকে কুরবানি দিতে, কারণ অনেকটাই দাম। এই 80-90 হাজার টাকা কুরবানি দেওয়ার মতো এরকম ফ্যাসিলিটি আর পরিবেশ নাই। হাটগুলোতে ক্রেতা বিক্রেতার বেচাকেনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার লেনদেন ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছেন খোদ সরকারি এক কর্মকর্তা। কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটির প্রায় 10% জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন ভরাট নয়, পার মেরামত করা হচ্ছে। এসকো রাসেলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এমনকি ব্যক্তি মালিকানাধীন পুকুর চাইলেই ভরাট করা যাবে না, এই নির্দেশনাও আছে আদালতের। সরকারি অফিসেই মানা হচ্ছে না এসব নির্দেশনা ও আইন। পার সংস্কারের নামে শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরের অর্ধেক বালু দিয়ে ভরাট করা হয়েছে।
10 টাকা দে আইনে এই জায়গা তুই তোর পরে দেব মিসিং এর আনলোড করুন। আপনি কার কথা জানতেছেন? আজিজের কথা। এর কি মানে কন্ট্রাক্টর? তাহলে তো রাতে ধুইবো, রাতে ধুই গাড়ি নিয়ে সকালে আবার এটা কাজের নির্ধারিত টাইম নেই, এরা যে কোনো সময় কাজ করতে পারে। এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত কর্মকর্তা। পুকুরের পাড় যেটুকু ছিল ওই পাড় যেটা ভেঙে গেছে ওই পাড়টুকু রিপেয়ার করা হচ্ছে। কিন্তু পাড় কতটুকু বরাদ করা হচ্ছে এখানে? আমাদের যেটুকু আপনার পুকুরের আয়তন ছিল ওটুকু রেখে এই আয়তন অনুযায়ী আপনার বরাদ করা হচ্ছে। 10 ফুট হচ্ছে আপনার স্লোপ হয়ে আপনার কমে আসবে, বুঝতেছেন না? একটা পুকুরের পাড় সহ হয়তো আপনার হচ্ছে পুকুরের আয়তন থাকে। শহরের জলাধার ভরাট হলে প্রকৃতি পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলছেন পরিবেশবাদীরা। হর্টিকালচারের যে পুকুরটা এখানে ভরাট করতেছে এটা কোনো আইনে পুকুর ভরাটের কোনো নিয়ম নাই, সেটা ব্যক্তি মালিকানাই হোক সরকারি বেসরকারি যে পুকুরই হোক, সব শহরের সবগুলো পুকুরেই মূলত শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। একটা পুকুরের যে জলাধারের যে অংশ টোটালি একটা জীববৈচিত্র্য বিরাট প্রভাব ফেলে। পুকুর বাঁচলে এখানকার পরিবেশ বাঁচবে, পুকুর বাঁচলে এখানকার পরিবেশের জীববৈচিত্র্য বাঁচবে। পুকুরটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।